কোনো কিছু হলে আপনি আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিবেন কেন? যারা এখানে গিয়েছে, যেমন আপনি লতিফ সিদ্দিকী সম্পর্কে বললেন, আমরা যতটুকু জানি যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি কিন্তু ওই সংগঠনের কেউ না। এক, দুই হলো যে তিনি 15 বছর 10 বছর আগেই তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। তাহলে তাকে কেন আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে, এবং তিনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু এই ধরনের উচ্ছৃঙ্খল জনগণের দ্বারা তিনি নিগৃহীত হবেন কেন? এটা তো মানে খুবই খারাপ একটা নজির স্থাপিত হলো। এটার জন্য তো সরকার দায় নিতে হবে। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন, মঞ্চ ৭১ তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা বলেছে যে এটা অরাজনৈতিক সংগঠন, আমরা পরে যা জেনেছি। এবং সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে তারা আলোচনা করতে চেয়েছে। এই ধরনের আলোচনা বা কর্মসূচি যদি কেউ দিয়ে থাকে এবং সেইখানে মব সৃষ্টি করে একটা বিশেষ রাজনৈতিক দলের নেতার নেতৃত্বে সেখানে যে তাদেরকে শারীরিকভাবে নাজেহাল করা এবং তাদেরকে লাঞ্ছিত করা এবং সর্বোপরি সেই অনুষ্ঠানটা পণ্ড করে পুলিশের কাছে তাদেরকে তুলে দেওয়া, এটা তো একটা স্বাধীন সভ্য রাষ্ট্রে হতে পারে না। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর আন্দোলন করেছিলাম এই কারণেই যে সেখানে সভা সমাবেশ এবং মুক্ত চিন্তার মানুষদের কোনো কথা বলার সুযোগ ছিল না, গণতন্ত্র ছিল না। কিন্তু এখন তো অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তার সময়ে এই ধরনের মবক্রেসি করে একটি সভা সমিতির উপরে কেন আঘাত করা হবে? পাশাপাশি কথাও আমরা বলতে চাই যে যদি কোনো সংগঠন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে বা এই ধরনের কর্মসূচি করে, তাহলে রাষ্ট্রে তো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, প্রশাসন তাদেরকে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে। কিন্তু একটা রাজনৈতিক দলের নেতার নেতৃত্বে কিংবা জুলাই যোদ্ধা নামে এই ধরনের মবক্রেসি করা, উচ্ছৃঙ্খল জনতার এই ধরনের মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা, আক্রান্ত করা এবং পুলিশের হাতে সোপর্দ করে দেওয়া, এতে তো এই অভ্যুত্থানের সম্পর্কে মানুষের কাছে নেতিবাচক একটা ধারণার সৃষ্টি হচ্ছে এবং সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এই জন্য আহ্বান করব যে এই যে ৭১ মঞ্চকে ঘিরে একটা অশুভ চক্র সরকার এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং রাজনৈতিক দিকেও একটা খারাপ মেসেজ চলে যাচ্ছে, এটা এখনই আমাদের বন্ধ করা উচিত। কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা সরকার তো ক্ষমতায় আছে, কিন্তু উচ্ছৃঙ্খল জনতা তো যেখানে সেখানে প্রবেশ করে তার এই যে সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকারকে তো খর্ব করতে পারে না। আর একটা হচ্ছে যে কোনো কিছু হলে আপনি আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিবেন কেন? যারা এখানে গিয়েছে, যেমন আপনি লতিফ সিদ্দিকী সম্পর্কে বললেন, আমরা যতটুকু জানি এবং কালকে তিনি বলেছেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি কিন্তু ওই সংগঠনের কেউ না। এক, দুই হলো যে তিনি 10 বছর আগেই তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। তাহলে তাকে কেন আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে, এবং তিনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু এই ধরনের উচ্ছৃঙ্খল জনগণের দ্বারা তিনি নিগৃহীত হবেন কেন? এটা তো মানে খুবই খারাপ একটা নজির স্থাপিত হলো কালকে। এটার জন্য তো সরকার দায় নিতে হবে। শেখ হাসিনার সঙ্গে এস আলমের বৈঠকে বাংলাদেশকে অস্থির করার প্ল্যান নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে, আসলে কি ঘটছে? দেখেন, এস আলম সম্পর্কে আমরা 2022 সালে বলেছিলাম, বিশেষ করে ভয়ঙ্কর নভেম্বর দৈনিক প্রথম আলো একটি পত্রিকার হেডলাইন হয়, সেই দিনই আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে এই যে 30,000 কোটি টাকা 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বিদেশে পাচার করেছিল এস আলম গ্রুপ, এবং এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেল, সেটা তো শেখ হাসিনার সরকারের সময়ে, এবং এগুলো অনুসন্ধানী রিপোর্ট এসেছে। সরকার বা শেখ হাসিনা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়েই বরং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছিল। ফলে এই যে একটা বিশাল চক্র, যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের এই দেশে যে সমস্ত অবৈধ সম্পদ আছে, স্থাপনা আছে, এগুলো রক্ষা করার জন্যই তো তারা এই ধরনের একটি অশুভ তৎপরতা চালাবে, ষড়যন্ত্র করবে। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, এ ব্যাপারে সরকারের তৎপর থাকা উচিত।
পিআর ছাড়া কি আপনারা ইলেকশনে যাবেন? দেখেন, পিআর তো নতুন করে একটি আলোচনায় আসছে। কারণ পিআরটা উন্নত গণতন্ত্র চর্চা হয় এমন বেশ কিছু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কিন্তু বাংলাদেশে আমাদের যে গণতন্ত্র এই উপমহাদেশে যে শুরু হয়েছিল, সেখানে যদি দেখেন মানুষ তিনটা, এই যে প্রচলিত নির্বাচনে সেখানে রাজনৈতিক দল, তারপরে প্রতীক এবং প্রার্থী, এই তিনটাকে বিবেচনা করে ওই এলাকার জনগণ নির্বাচনে ভোট দিয়ে আসে। এখন আমরা তো এইভাবে অভ্যস্ত, এবং এই যে 24-এর গণ অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দল পিআর কর্মসূচি নিয়ে কিন্তু মাঠে যায় নাই, বা এ সম্পর্কে কোনো কথাও ছিল না। এখন আমাদের এই অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষা যে সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হওয়ার সুযোগ করে দেওয়া, সেই জায়গায় হঠাৎ করে পিআর পদ্ধতি কিংবা নানা ধরনের নতুন নতুন পদ্ধতির এজেন্ডা দিয়ে আমি মনে করি যে রাজনীতিতে এবং নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছি, এবং এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত না। তারেক রহমানের সঙ্গে আপনার কি কথা হয়েছিল? না, দেখেন, আমরা কিন্তু 2018-তে ঐক্য ফ্রন্ট করেছিলাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। সে সময় বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল, এবং এই 15 বছর ধরে আমরা সমমনা রাজনৈতিক দল হিসাবে একসাথে যুগপৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। সেই হিসাবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যেহেতু তাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে এবং আমরা যুগপৎভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি যে এই যে সংস্কারের যে কথা বলা হচ্ছে, 31 দফা যে সংস্কার প্রস্তাব পূর্বেই আমরা দিয়েছিলাম যৌথভাবে, সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আমরা কিভাবে অংশগ্রহণ করব এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, সেগুলো নিয়ে আমাদের মধ্যে মূলত আলোচনা হয়েছে। বিএনপি জামাত তবে কি নির্বাচন নিয়ে সংঘাতে চলেই গেল? আমি এটা মনে করি না, কারণ গত 15 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যে আমরা জানি যে এই যে নির্বাচনগুলো, কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ছিল না, গ্রহণযোগ্য নির্বাচন ছিল না, এবং সরকারের সাংবিধানিক প্রত্যেকটি প্রতিষ্ঠান দলীয়করণের ফলে সে প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায় হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আমাদের এখানে দাবি উঠেছে যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো নির্বাচনের জন্য এবং যেগুলো জনসম্পৃক্ততা রয়েছে, যেমন পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, বিচার ব্যবস্থা, এই সংস্কারগুলো করার পরে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা, এই দিকেই রাষ্ট্র ধাবিত হচ্ছে। এবং এই রাজনৈতিক দলগুলো তারাও এই 15 বছর ধরে তারা দেখেছে যে মাফিয়া এবং একটি অশুভ তৎপরতার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। ফলে গণতন্ত্র উত্তরণের জন্য আমি বিশ্বাস করি যে এই রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেটা তার গতিপথ সঠিক ধারায় প্রবাহিত হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর
যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।